নমস্কার, ডক্টর রূপস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এটা বয়স্ক লোকেদের জন্য। সার্ভাইকাল স্পন্ডালাইসিস এই সমস্যা আগেকার দিনে দেখা যেত বয়স্ক লোকেদের হচ্ছে, মানে ধরুন প্রায় বয়স 50-এর ওপরে মানুষদের হতো। কিন্তু এখন যা লাইফস্টাইলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাতে অল্প বয়সেই বা খুব অল্প বয়সেই এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের যন্ত্রণাতে অনেকেই ভুগছেন। আজকের ভিডিওতে থাকছে সার্ভাইকাল স্পন্ডালাইসিস, এটা কেন হচ্ছে, প্রাইমারি সিমটমগুলো কী 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 দেখলেই বুঝতে পারবো সার্ভাইকাল স্পন্ডালাইসিস কিন্তু ধরে নিয়েছে অলরেডি, এর চিকিৎসা কী এবং কিভাবে থাকলে এই সার্ভাইকাল স্পন্ডালোসিস থেকে বেঁচে থাকা যায় বা এটা প্রতিরোধ করা যায় এবং যাতে আর ভবিষ্যতে না বাড়ে তার দিকে ধ্যান দিতে হবে কিভাবে। অতএব ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আমি বলে দিই, যারা আমার চ্যানেলে প্রথম, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে নানা রকমের হেলথ টিপস এবং স্বাস্থ্য সম্পর্কে নানা রকম ভিডিও আপলোড করা হয়। সার্ভাইকাল স্পন্ডাইলোসিস অর্থাৎ সার্ভাইকাল, এটা কোন জায়গাটাকে আমরা বলছি, বডির কোন জায়গাকে বলছি, ঘাড় অর্থাৎ এই রিজিয়নটাকে সার্ভাইকাল রিজিয়ন বলা হয়। প্রথমে আমি শর্টে একটা কথা বলে দিই যে এই স্পাইনটা যেটা ছবিতে দেখানো হচ্ছে, স্পাইনটা কিন্তু পুরো বডিটাকে ধরে রাখতে, মেনটেন করতে সাহায্য করে। এই স্পাইনেরই প্রথম অংশটা হচ্ছে সার্ভাইকাল রিজিয়ন। স্পাইনের প্রথম অংশটা, স্পাইন টোটাল 33টা ভার্টিব্রা নিয়ে তৈরি হয়। যদি অল টোটাল ধরি তাহলে 33টা ভার্টিব্রা, আর তা না হলে 26টা ভার্টিব্রা। তো ধরে নেওয়া যাক স্পাইন 33টা ভার্টিব্রা নিয়ে তৈরি। এই ভার্টিব্রাটা কি না, ভার্টিব্রা হচ্ছে এই যে ছোট ছোট হাড়গুলো দেখতে পাচ্ছি, এই ছোট ছোট অংশগুলোকে প্রত্যেকটাকে ভার্টিব্রা বলা হয়, এক একটা ভার্টিব্রা। স্পাইনটা 33টা ভার্টিব্রা নিয়ে তৈরি এবং সার্ভাইকাল রিজিয়নে টোটাল 7টা ভার্টিব্রা থাকে। তাকে বলা হয় C1 থেকে C7, অর্থাৎ C1, C2, C3 এরকম করে C7। প্রত্যেকটা রিজিয়ন, থোরাসিক রিজিয়ন, তার নিচে আসছে লাম্বার রিজিয়ন, এই প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। টোটাল স্পাইনটাই খুব ইম্পর্ট্যান্ট, কারণ বুঝতে পারছেন এই স্পাইনটা আমাদের শরীরটাকে, পুরো গঠনটাকে, ভারসাম্যটাকে ধরে রাখতে সাহায্য করে। এর পাশ থেকে নানা রকমের নার্ভ, প্রচুর নার্ভ বেরিয়েছে, যা শরীরের নানা অংশের কাজকে দেখাশোনা করে। অর্থাৎ স্পাইনকে ভালো রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই সার্ভাইকাল রিজিয়নে যদি ব্যথা করে, অর্থাৎ ঘাড়ে যদি ব্যথা করে, ঘাড়ে স্টিফ হয়ে যায় এবং তখন আমরা মনে করি যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হচ্ছে। এবার কিভাবে বুঝবো সেটা আমি আস্তে আস্তে বলে দিচ্ছি। তো প্রথম কথা, কেন হচ্ছে, এই সার্ভাইকাল যে ভার্টিব্রাগুলো আছে, এই ভার্টিব্রা দুটোর মধ্যে গ্যাপ শুরু হয়ে গেলে, অর্থাৎ দুটো ভার্টিব্রার মধ্যে প্রত্যেকটার কিন্তু গ্যাপ সেম থাকে, কিন্তু যখন এই গ্যাপটা শুরু হয়ে যাচ্ছে, যখন অস্টিওফাইটস জমা হচ্ছে, অর্থাৎ এক্সট্রা হাড়, কুচি এগুলো জমা হচ্ছে, যখন হাড় সরে যাচ্ছে, এই সব কিছুকে কিন্তু সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বলা হচ্ছে। এবারে কেন হচ্ছে, কারণটার মধ্যে প্রথমে আসছে বংশগত যদি কারোর হয়ে থাকে, মানে আমাদের মা বাবা এদের যদি বংশের কারোর যদি এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস রোগ থেকে থাকে, তাহলে আপনার হওয়ার একটা চান্স রয়েছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি অনেকক্ষণ বসে কাজ করা হয়, কন্টিনিউ বসে কাজ করা হচ্ছে, ঝুঁকে কাজ করা হচ্ছে, তাহলে হচ্ছে। 3 নম্বর হচ্ছে, যদি কোনো কারণে আঘাত লেগে থাকে, কোনো কারণে ছোটোবেলায় বা কি কোনো সাংঘাতিক কোনো আঘাত লেগে থাকে, তার ফলে ঘাড়ের হাড়টা সরে যেতে পারে বা এই ডিস্কের মধ্যে ডিস্টেন্সটা কমে যেতে পারে। ডিস্ক অর্থাৎ এই ভার্টিব্রাল যে ডিস্কগুলো বলছি, সেক্ষেত্রে হতে পারে। নেক্সট পয়েন্ট হচ্ছে, মাথা নিচু করে কন্টিনিউয়াস কাজ হচ্ছে, তখন এই
ভারসাম্য বা তখন এই অ্যানাটমিক্যাল পজিশনে তখন সমস্যা হচ্ছে, তখন তার জন্য হচ্ছে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে, যদি মানে অনেকে আছে না যে যারা খুব লেবারের কাজ করে, যারা ভারী জিনিস মাথায় বা ঘাড়ে বহন করে নিয়ে যাচ্ছে, ইভেন স্কুল ব্যাগ, ভারী ভারী স্কুল ব্যাগ কন্টিনিউয়াসলি বইতে হচ্ছে, তখন একটা এই কারণ হতে পারে যে সার্ভাইকাল স্পন্ডালোসিস পরবর্তীকালে গিয়ে হতে পারে। এই কারণগুলোই থাকে মেনলি স্পন্ডালোসিসের জন্য। এবার জেনে নেওয়া যাক যে আমি কখন বুঝবো বা কী করে বুঝবো যে আমার স্পন্ডালোসিসের দিকে যাচ্ছে। দেখুন, সার্ভাইকাল স্পন্ডালোসিসের কিন্তু কিছু স্টেজ আছে, অর্থাৎ প্রথমেই একদম অনেকে দেখবেন কলার ইউজ করে, কলার একটা সাপোর্ট ইউজ করে ঘাড়ে, প্রথমেই কিন্তু সেটা করতে হয় না, আস্তে 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 এটা খুব বাজে পর্যায়ে চলে যায়। তো নানা রকম পর্যায়ে থাকে না, এই সিমটমগুলো কিন্তু আমাকে প্রথমে অবজার্ভ করতে হবে। 1 নম্বর হচ্ছে ঘাড়ে ব্যথা, ঘাড় ভার ভার লাগা। 2 নম্বর হচ্ছে মাথা যন্ত্রণা করা, দেখবেন ঘুম থেকে ওঠার পরে কেমন একটা মাথা যন্ত্রণা করছে, মাথাটা ভার ভার লাগছে। 3 নম্বর হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে ঘাড়টা স্টিফ হয়ে যায় বা ঘাড় শক্ত হয়ে যায়, নাড়ানো যায় না কোনো দিকে। 4 নম্বর হচ্ছে মাথা ঘোরা, দিনের বেশিরভাগ সময় বা সকালের দিকটা মেনলি মাথা ঘোরা, এবং মাথা ঘোরাটা কিন্তু অনেক সিভিয়ারও হতে পারে, মানে অনেক বেশিও হতে পারে। ধরুন কোথাও বসে আছেন, ওঠার সময় হঠাৎ করে মাথাটা ঘুরে গেল, সার্ভাইকাল স্পন্ডালোসিসের এটা একটা অনেক বড় লক্ষণ। 5 নাম্বার হচ্ছে যদি সার্ভাইকাল স্পন্ডালোসিস ট্রিটমেন্ট না করা হয় বা খেয়াল না করা হয়, তাহলে একটু খারাপের দিকে যায়, বাড়াবাড়ি হয়ে যায়। তখন যে লক্ষণটা প্রকাশ পায় সেটা হচ্ছে হাত ঝিনঝিন করছে, হাতে বল আসছে না, ভারসাম্য হারিয়ে যাচ্ছে, চলাফেরা করার সময় সঠিকভাবে চলাফেরা করা যাচ্ছে না, কেমন একটা চলতে অসুবিধা হচ্ছে। এই সমস্যাগুলো পরের দিকে ধরা পড়ে। ইভেন আস্তে আস্তে হাতের জোর কমে যাচ্ছে, হাতের পাওয়ার কমে যাচ্ছে। এবারে হচ্ছে কিভাবে বুঝবো, মানে ইনভেস্টিগেশন। আমাকে যেটা সবার আগে করতে হবে, সার্ভাইকাল রিজিয়নের এক্সরে, অর্থাৎ আমরা বলে থাকি এক্সরে অফ সার্ভাইকাল রিজিয়ন এপি ল্যাটেরাল, এই দুটো ভিউতে এক্সরে করাতে হবে। তাতে দেখা যাবে ডিজেনারেটিভ চেঞ্জেস, মানে একটা চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত এই ভার্টিব্রা দুটোর মধ্যে যে আমি বলেছিলাম যে স্পেস কমে যাচ্ছে। 3 নাম্বার এর মধ্যে না কিছু তরল থাকে, তরলটা শুকিয়ে যাচ্ছে, সেটা কিন্তু অবশ্য এক্সরেতে বোঝা যায় না, অস্টিওফাইস জমা হচ্ছে। তো এক্সরে ফাইন্ডিংসেই মেনলি আমি এটা হচ্ছে ডায়াগনোসিস হবে যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। আর তাছাড়া ক্লিনিক্যাল ডায়াগনোসিস যেটা করে অলরেডি ট্রিটমেন্ট শুরু করা হয়। সার্ভাইকাল স্পন্ডাইলোসিস থাকলে এর চিকিৎসা কী, অর্থাৎ ওষুধটা দেখুন, ওষুধটা কিন্তু সারা বছর খাওয়ার ওষুধ একদমই নয়, এবং ওষুধে কিন্তু আপনার সার্ভাইকাল স্পন্ডালাইসিস পুরোপুরি কিওর কখনো হবে না, ইভেন কিওরই হবে না। অনেক ক্ষেত্রে সার্ভাইকাল স্পন্ডালাইসিসের জন্য সার্জারি নিয়ে অনেকে বলেন, মানে অনেকটা বেশি হয়ে গেলে, অনেক সিভিয়ার হয়ে গেলে সেই পর্যায়ে আমি যাচ্ছি না। আমি নর্মালি বলছি সার্ভাইকাল স্পন্ডালাইসিসের ট্রিটমেন্ট বলতে কিছু পেইন কিলার দেওয়া হয় ব্যথা কমানোর জন্য, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দেওয়া হয়, এছাড়া ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া হয় হাড়কে ভালো রাখার জন্য, ভিটামিন ডি দেওয়া হয় হাড়কে ভালো রাখার জন্য, এই সাপ্লিমেন্ট দেওয়া হয়। আর যদি নার্ভের ব্যথা হয় বা নার্ভের ওপর একটা চাপ বা প্রেশার পড়ে থাকে, তাহলে ভিটামিন বি12 সাপ্লিমেন্ট বা কিছু নার্ভের ওষুধ দেওয়া হয়। মেন চিকিৎসা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে এক্সারসাইজ, একে প্রতিরোধ করার বা যাতে ভবিষ্যতে সার্ভাইকাল স্পন্ডালোসিসের ব্যথা এটা যেন আরও বাজে না হয়। কি করতে হবে, কিভাবে থাকতে হবে? প্রথমত ব্যায়াম করতে হবে, যা আপনাকে প্রতিদিন নিয়মিত ব্যায়াম করে যেতেই হবে। ব্যায়াম একমাত্র আপনাকে এর থেকে পুরোপুরি মুক্তি বা রিলিফ দিতে পারে। ব্যায়ামের মধ্যে আসছে ঘাড় যাদের শক্ত হয়ে যায়, স্টিফ হয়ে যায়, সামনের দিকে ঝুঁকিয়ে চুয়ালটাকে এখানে লাগিয়ে 10 বার 20 বার এই এক্সারসাইজ আছে। তারপরে একদিকে প্রেশার দিয়ে, হাত দিয়ে একদিকে প্রেশার দিয়ে সেই দিকেই ঘাড়টাকে সরানোর চেষ্টা করা, এই এক্সারসাইজ। আরও নানা রকমের ঘাড়ের এক্সারসাইজ রয়েছে, সেই এক্সারসাইজগুলোকে রেগুলার বেসিসে ফলো করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে হেলদি ডায়েট। হেলদি ডায়েট মানে যেটা আমাদের মানে হাড়ে নিউট্রিশান দেবে, আমাদের মাসেলে নিউট্রিশান জোগাড় করবে, সেই হেলদি ডায়েট আমাদের খেতে হবে। তার মধ্যে শাকসবজি, ছোলা, ক্যালসিয়াম জাতীয় খাবার
সেগুলো রয়েছে। 3 নাম্বার হচ্ছে ভারী জিনিস বহন করা যাবে না, ঘাড়ে বা মাথায় ভারী জিনিস বহন করা যাবে না, বা অনেকক্ষণ ধরে ভারী জিনিস নিয়ে যাতায়াত করা যাবে না। 4 নাম্বার কোথাও কন্টিনিউয়াসলি বেশিক্ষণ বসে থাকা যাবে না। 5 নাম্বার হচ্ছে যারা অফিস ওয়ার্ক করে তারা যে চেয়ারটা ইউজ করেন সেটা যেন অবশ্যই কাঠের চেয়ার হয়, শক্ত চেয়ার হয়, বা নরম কোনো বালিশ কিছু যেন ইউজ না করা হয়। 6 নাম্বার হচ্ছে বেশিক্ষণ ঝুঁকে বা মাথা নিচু করে কখনোই কাজ করা যাবে না। এটা কিন্তু সর্বপ্রথম এবং সবথেকে বেশি সার্ভাইকাল স্পন্ডালোসিসের দিকে একজনকে ঠেলে দিতে পারে। যদি তাই হয় মাঝে মধ্যেই মাথাটা উঁচু করে বা স্ট্রেচ করে নিতে হবে। যদি বেশিক্ষণ ঝুঁকে বা মাথা ঝুঁকে কাজ করা হয় এটা কিন্তু আস্তে আস্তে আমাদের স্পাইনটাকে ভিতর দিক থেকে এটাকে কিন্তু ঝুঁকিয়ে দেয়, মানে কুঁজো করে দেওয়া যেটাকে বলে। সেটা আপনি নিজে অনুভব করতে পারবেন না, সেটা স্পাইনের মধ্যে ভিতরে হবে। হয়তো এক্সরে করলে দেখা গেল যে হ্যাঁ আপনার স্পাইনটা কিন্তু আস্তে আস্তে বেঁকে যাচ্ছে। এটাকে বলা হয় ডাক্তারি ভাষায় স্কোলিওসিস। আজকাল বেশিরভাগ ইয়ং লোকেদেরও যারা অফিসে কাজ করেন তাদের কিন্তু এক্সরে করলে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যেটা কিন্তু আপনার অলরেডি শুরু হয়ে গেছে। এই স্কোলিওসিস বা ঘাড় বেঁকে গেলে প্রচণ্ড কোমরে ব্যথা হতে থাকে এবং এটা দীর্ঘদিন ধরে চলতে থাকে। তাই জন্য আপনাকে সতর্ক হতে হবে। স্পাইন খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের, যা বডির ভারসাম্যটা রাখতে সাহায্য করে। স্পাইনকে ভালো রাখতে গেলে, সার্ভাইকাল রিজিয়নকে ভালো রাখতে গেলে এক্সারসাইজ মাস্ট। আশা করি আজকের ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল। অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।